Assalamu alaikum. Welcome to Ion Legal Show, where we discuss the law that works for you. আমি সলিসিটর ফারজানা করিম এবং আজকে আমার সাথে যোগ দিয়েছেন আমাদের কমিউনিটির অত্যন্ত প্রিয় মুখ, বিশিষ্ট একজন ব্যক্তিত্ব, একজন প্র্যাকটিসিং ব্যারিস্টারই শুধু নন, উনি স্পিকার অফ টাওয়ার হ্যামলেটস, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। ওয়েলকাম ভাইয়া। থ্যাংক ইউ আপু, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কষ্ট করে সময় বের করে শোতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইটস মাই প্লেজার, থ্যাংক ইউ। ওয়েলকাম। দর্শক, আমরা আজকে ইমিগ্রেশনের আপডেটস দেব। এটি একটি অনেক বড় একটা এরিয়া, তো আমরা ভাগ করে নিয়েছি যে আমরা কোন বিষয়ে কথা বলবো। তো আজকে আমরা যে আমাদের কমিউনিটিতে অনেক ইমিগ্রেন্ট ফ্যামিলি আছেন যারা তাদের স্পাউস নিয়ে কি করে বাংলাদেশ থেকে তার স্পাউস নিয়ে আসবেন সেই বিষয়ে একটু আনসার্টেন থাকেন, অথবা যাদের বাচ্চা আছে যারা এখানে ওভারস্টেয়ার হয়ে গেছেন, বাচ্চার রুলে কি করে এখানে থাকতে পারেন সেই লিগ্যাল অপশনসগুলো খোঁজেন, তাদের জন্য আজকের এই শোটি। যেহেতু আমাদের দুটো পর্বে শোটি হবে, তো আজকে আমরা ব্রেকের আগে কথা বলবো দি 7 ইয়ার চাইল্ড রুল, এবং আমরা ব্রেকের পরে কথা বলবো স্পাউস ভিসা নিয়ে, ইনসাইড এবং আউটসাইড অফ ইউকে থেকে কি করে স্পাউস ভিসায় একজন আসতে পারবেন ইউকেতে। শুরু করা যাক আজকের প্রথম ডিসকাশন, আমাদের দি 7 ইয়ার চাইল্ড রুল। ভাই, আপনি তো অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন, আপনার অভিজ্ঞতায় আপনি কী ধরনের প্রবলেমসগুলো ফেস করেন বা কী ধরনের ক্লায়েন্টরা তাদের ফ্যাক্টসগুলো নিয়ে আসে যেখান থেকে আপনি অ্যাডভাইস করেন? আসলে ক্লায়েন্টদের তো আসলে ফ্যাক্টস অলমোস্ট সেম থাকে। যেমন ধরেন, মানে একটা বাচ্চা যদি আপনি 7 ইয়ার্সের কথা যদি বলেন আর কি, প্রাইভেট লাইফ, সো প্রাইভেট লাইফের অলমোস্ট সেম থাকে। কারণ দেখা যায় যে বোথ প্যারেন্টস অথবা ওয়ান প্যারেন্ট ইজ নট হিয়ার, অথবা বোথ প্যারেন্টস আর ইন দ্য ইউকে বাট দে ডু নট হ্যাভ ইমিগ্রেশন স্ট্যাটাস। সো এটা 9th of July 2012-এর আগে, 12-এর সময় একটা রুলস আসছিল, যে রুলসটা যে 7 ইয়ার্স হইলেই কিন্তু বাচ্চাদেরকে তখন দিয়ে দিত। পরবর্তীতে হোম অফিস রিয়েলাইজ করছে যে এখানে একটা মিস্টেক, কারণ এটার সাথে এই অ্যাপ্লিকেশন করলে বাচ্চাদের প্যারেন্টসকেও দিতে হবে। হ্যাঁ, তখন এটাকে একটু রিশাফল করা হলো। আই থিঙ্ক ওই বছরের অক্টোবরেই রিশাফল করে বলা হলো যে না, it would not be reasonable to expect the child to leave the UK. এটা একটা বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড। এবং দেখা যাচ্ছে যে আইনটা এভাবে করলো যে যাতে বাচ্চারা তাদের প্যারেন্টসদেরকে তাদের সাথে রেগুলারাইজ করতে না পারে। বলা হইলো যে বাচ্চাদের বেস্ট ইন্টারেস্ট কোন জায়গায় এটা দেখতে হবে, রিজনেবলি বেস্ট ইন্টারেস্ট কোন জায়গায়। তো এটা দেখতে গিয়ে হোম অফিস রিফিউজ করা শুরু করলো প্যারেন্টসদেরকে, বললো যে না, তুমি এই বাচ্চার অ্যাপ্লিকেশন, অথবা এই বাচ্চাদেরকে রিফিউজ করা শুরু করলো, বললো যে না, তোমার বেস্ট ইন্টারেস্ট হচ্ছে তোমার বাবা মার সাথে দেশে চলে যাওয়া। আচ্ছা, এটা কি 2012-এর পরে? 12-এর পরে অক্টোবরে এই আইনটা আসছে। এখন অবধি এই আইনটাই চলে আসতেছে, যার কারণে দেখা যায় যে ফ্যাক্টসগুলো এরকমই থাকে যে either one parent in this country without legal status or both parents in this country without legal status, অ্যাপ্লিকেশন যাচ্ছে, হোম অফিস অনেক ক্ষেত্রে গ্রান্ট করে দিতেছে, আবার অনেক ক্ষেত্রে বলতেছে যে না, এই অ্যাপ্লিকেশন আমরা গ্রান্ট করব না, কারণ এই অ্যাপ্লিক্যান্টের বাবা মা বাংলাদেশি নাগরিক, অথবা ইন্ডিয়ান নাগরিক, অথবা পাকিস্তানি নাগরিক, অথবা নাইজেরিয়ান নাগরিক। অতএব যেহেতু বাবা মার স্ট্যাটাস নাই, অতএব বাচ্চার বেস্ট ইন্টারেস্ট হচ্ছে বাবা মার সাথে চলে যাওয়া। এই টুইস্টটা ছাড়া দেখা যায় যে মানে এই বাচ্চাদের অ্যাপ্লিকেশনগুলো স্ট্রেট ফরওয়ার্ড, শুধু প্রমাণ করা লাগে যে এই দেশে 7 ইয়ার্স আছে। 7 ইয়ার্সের ক্ষেত্রে আইনটা যেটা দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, এইখানে আসলে বাচ্চা যে জন্ম হইতে হবে এইখানে এবং 7 ইয়ার্স একসাথে থাকতে হবে এটা না। এই বাচ্চা যদি অন্য দেশ থেকে আসার পরেও যদি 7 ইয়ার্স এই দেশে থাকে, 18-এর নিচে থাকে, তাহলে সেই দেশে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার উপর ভিত্তি করে তার প্যারেন্টসরাও অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট মাঝে মধ্যে দেখা যায় যে এই ধরনের হোম অফিসার ওই যে 9th of July 2012-এর অক্টোবরে যে টুইস্টটা আসছিল, ওই টুইস্টের কারণে বলে যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড হচ্ছে তার বাবা মার সাথে চলে যাওয়া। বাট ম্যাক্সিমাম কেস পরবর্তীতে আসলে ম্যাক্সিমাম আপিলে গিয়ে দেখা যায় যে সেক্রেটারি অফ স্টেট ইয়ে করা লাগে, কারণ একটা বাচ্চা এই দেশে 7 বছর থাকার পরে
তার যে ইন্টিগ্রেশনটা হয় এটা আসলে একটা ভেরি হাই থ্রেশহোল্ড হোম অফিস রিপার্ট করার জন্য, যে দেশে গিয়ে আসলেই তার কি বেস্ট ইন্টারেস্ট হবে। আর বাবা মা তো যেতে চায় না, বাবা মা যদি যেতে চায় না তাহলে বাচ্চা কীভাবে যাবে? আচ্ছা, তাহলে কি ব্যাপারটা এরকম যে এখানে 7 বছর আপনি যেটা বললেন যে 7 বছর থাকলেই হলো, তাকে এদেশে জন্মগ্রহণ করতে হবে তেমনটি নয়। আর এই 7 বছর সে তার বাবা মা যদি ইললিগাল থাকে, ও যে 7 বছর এখানে ছিল সেও কি ইললিগাল নয়? হ্যাঁ, ওই বাচ্চা ইলিগেল, বাচ্চাকে তো বলা হচ্ছে না যে সে লিগেল ইলিগেল, শুধু বলা হচ্ছে যে এই বাচ্চা 7 ইয়ার্স এই দেশে কন্টিনিউয়াস রেসিডেন্স থাকতে হবে। আর এটা প্রমাণ করতে হবে, আর সেকেন্ডলি প্রমাণ করতে হবে যে বাচ্চার এই দেশে থাকাটা তার বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, মানে এই দেশে থাকাটা বেস্ট ইন্টারেস্ট, মানে বাচ্চার দেশে চলে যাওয়াটা বেস্ট ইন্টারেস্ট হবে না তার, এটা বুঝাইতে হবে আর কি। এটা একটু ডিফিকাল্ট। যদি দেখা যায় যে মানে এটা অ্যাপ্লিকেন্টের উপর ছেড়ে দেওয়া হয়, তখন কোর্টে গিয়ে বলা লাগে যে এই যে আমি একটু আগে যে কথাগুলো বললাম, বাচ্চার বাবা মায়ের দেশে তার কাজ আছে, তার আরেক বাচ্চা আছে, আরও অনেক কনসিডারেশন থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোর্ট অ্যাকসেপ্ট করে ফেলে। বাট আইনটা হচ্ছে যে সে জন্ম হইতে হবে না, তার এইখানে 7 বছর 18 বছরের আগে টোটাল 7 বছর যদি থাকে তাহলে প্রাইভেট লাইফে সে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এর সূত্র ধরে বাবা মাও অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা, তাহলে ইনিশিয়াল অ্যাপ্লিকেশনটা করবে বাচ্চা নিজেই করতে পারে। বাট অনেক সময় দেখা যায় যে ওই যে কস্ট বাঁচানোর, এখন তো আর কস্টের তেমন নাই, দেখা যায় যে পুরো ফ্যামিলি করতে পারে। কারণ জিনিসটা এরকম হয় আর কি, ধরেন আপনি বাচ্চা সহ অ্যাপ্লিকেশন করলেন, বাচ্চারটা গ্রান্ট করার 1 মিনিট পরে আপনার মা বাবারটা গ্রান্ট করলো আর কি। তার মানে কি অনলাইন এখন সমস্ত অ্যাপ্লিকেশন? হ্যাঁ, অ্যাপ্লিকেশনগুলো অনলাইন। এখন মেইন অ্যাপ্লিকেশন বাচ্চা দেখেন মাইনর, যেহেতু 18 বছরের নিচে বাচ্চা আলাদা একটা অ্যাপ্লিকেশন থাকলো, হ্যাঁ, সাথে বাবা মার আলাদা আলাদা করে দুটো অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন আসলে বাবা মা করতে পারে, সাথে বাচ্চাকে ডিপেন্ডেন্ট হিসাবেও করতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন লয়ার যখন সাবমিশন দেবেন, বাচ্চার সাবমিশনটা আলাদা করে একটু বলে দিতে হবে যে বাবা মা অ্যাপ্লাই করতেছে এই গ্রাউন্ডে যে তাদের বাচ্চা 7 বছর হয়ে গেছে। আচ্ছা, সাথে বাচ্চা অ্যাপ্লাই করতেছে তার নিজের গ্রাউন্ডে, হ্যাঁ আমি 7 বছর হয়ে গেছি। ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার সেপারেট করুক আর একসাথে করুক, অ্যাজ লং অ্যাজ ইউ মেক ইট ভেরি ক্লিয়ার যে উই আর রিলাইং অন দ্যাট। অবশ্য হোম অফিস, দ্য সেক্রেটারি অফ স্টেট ইজ অলসো আন্ডার অব্লিগেশন টু কনসিডার ইট। ইভেন যদি লয়ার যদি সাবমিশন নাও দেন, তারপরেও যখনই ক্লেম করা হচ্ছে যে এই বাচ্চা 7 বছর থেকে এখানে আছে, সেক্রেটারি অফ স্টেটের উপর একটা অব্লিগেশন থেকে যায় যে এটা কনসিডার করবেন 7 ইয়ার্সের টু এই প্রাইভেট লাইফের। এবং পাশাপাশি যদি কোনো ডকুমেন্টস এই আউটস্ট্যান্ডিং মনে করেন, তাহলে সেক্রেটারি অফ স্টেট অ্যাপ্লিক্যান্টকে বলা দরকার যে এই ডকুমেন্টসগুলো দেও, যাতে আমরা বুঝতে পারি যে তুমি 7 বছর, এই বাচ্চা 7 বছর থেকে আসে এবং বাচ্চার বেস্ট ইন্টারেস্ট হচ্ছে যে সেই দেশে থাকা। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, আপনারা শুনলেন, উনি বলছে যে কোনো বাচ্চা যদি এই দেশে 7 বছর কন্টিনিউয়াসলি থাকেন, তাকে ব্রিটিশ হতে হবে এমন নয়, সে অন্য যে কোনো দেশ থেকে আসতে পারেন, কিন্তু এখানে তার বাবা মার সাথে সে 7 বছর ধরে আছে, তাহলে সে 7 বছর রুলে নিজে অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সাথে তার বাবা মাও অ্যাপ্লাই করতে পারবে। যদিও সাকসেসের রেট হচ্ছে অনেক কম। না, সাকসেসের রেট কম না, সাকসেসের রেট বেশি আছে। আচ্ছা, আবার তাহলে এই যে যখন অ্যাপ্লিকেশন রিফিউজ করতে পারে, বাট আলটিমেটলি আপিলে গিয়ে এই অ্যাপ্লিকেশনগুলো ম্যাক্সিমামই, তাহলে যখন অ্যাপ্লিকেশনটা রিফিউজড হয়, কি কি কারণে আসলে রিফিউজড হয়? এই যে আমি একটু আগে বললাম যেটা, প্রথম হচ্ছে মেইনলি কারণ যদি দেখা যায় যে হোম অফিস বলতে পারে যে আপনি যে 7 বছর আছেন এটার প্রমাণ আমরা ভালো করে দেন নাই, এটা একটা হইতে পারে। তাহলে সেই প্রমাণটা আসলে কিভাবে ভালো করে দেওয়া যায়? এই বাচ্চা যদি এদেশে জন্ম হয়, তাহলে এই বাচ্চার তো 7 ইয়ার্স থেকে সে ডাক্তারের সাথে তার জড়িত থাকে, রেগুলার তার অ্যাপয়েন্টমেন্টস আছে, এই অ্যাপয়েন্টমেন্টসগুলো দেওয়া দরকার। বাচ্চা যদি স্কুলে যায় তাহলে স্কুলের রেকর্ডটা দেওয়া দরকার। বাচ্চার যদি আর কোনো ধরেন এডুকেশনাল অন্য কোনো ইনস্টিটিউশনে যায় তাহলে এগুলো দেওয়া দরকার। বাচ্চার যদি মানে কোনো ফটোগ্রাফিক এভিডেন্স থাকে, সে কোনো কিছুতে অংশগ্রহণ করছে, এগুলো দেওয়া দরকার। এগুলো দিয়ে মেইনলি ডাক্তার এবং স্কুল, এইগুলো দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে এই বাচ্চা 7 বছর থেকে এখানে আছে। বাচ্চা যদি জন্ম না হয় এই দেশে, তাহলে তো বাচ্চা একটা পাসপোর্ট নিয়ে আসছে, ভিসা নিয়ে আসছে, তাতে স্টাম্প আছে, তাহলে তার স্টার্টিংটা হইলো এই দেশে, ধরেন গত 7 বছর আগে সে আসছে, তাহলে ওই স্টাম্পটা দিতে হবে।
আর তারপরে এরপরে এই দেশে এসে সে কী করছে, ওই বাচ্চা যদি ধরেন 3, 4, 5 বছর থেকে আসে তাহলে তো সাথে সাথে সে স্কুলে ভর্তি হয়েছে, তাহলে স্কুলের কাছ থেকে লেটার। তো এইগুলো যদি না দেওয়া হয় তাহলে দেখা যায় অনেক সময় বলে যে আমরা প্রমাণ পাই নাই যে 7 বছর থেকে এই বাচ্চা আছে, অতএব আমরা এটাকে রিফিউজ করলাম। এটা একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে যে আমি যেটা মেইন যে কারণ তারা ধরে নেয় যে the best interest of the child is for the child to leave the UK, or best interest of the child for the child to stay in this country. If they conclude that the best interest of the child for the child to leave the UK, তাহলে যে কারণগুলো দেয়, যেগুলো বলে যে এই বাচ্চার জন্ম এখানে হয় নাই, এই বাচ্চা ব্রিটিশ সিটিজেন না, এই বাচ্চার ইমিগ্রেশন কোনো স্ট্যাটাস নাই, এই বাচ্চার বাবা মার কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস নাই, এই বাচ্চার আত্মীয় স্বজনের কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস এখানে নাই, এই বাচ্চার বাবা মাকে কোনো ধরনের স্ট্যাটাস যেহেতু দেওয়া হয় নাই, তাদেরকে আমরা বলতেছি তারা এদেশ ছেড়ে চলে যাবে। এবং যেহেতু বাচ্চার বাবা মা এদেশ থেকে আমরা বলতেছি তাদেরকে চলে যাওয়ার জন্য, অতএব বাচ্চার বেস্ট ইন্টারেস্ট হচ্ছে তার বাবা মার সাথে থাকা, অন্য কারোর সাথে থাকা না। এই কারণগুলো তারা তুলে ধরে। আচ্ছা, শুনে মনে হচ্ছে যেন মানে মুদ্রার এপিট আর ওপিট। সেটাই। কারণ যে কারণেই দিচ্ছে সেই কারণগুলো কি আবার ওরা রিফিউজের গ্রাউন্ডস হিসেবে ধরছে। তো যার কারণে দেখা যায় যে প্রিপারেশনটা একটু ভালো করে যদি আপিলে নিয়ে যাওয়া যায় তাহলে ম্যাক্সিমামই সাকসেসফুল হয়। কারণ দেখা যায় অনেক কনসিডারেশন থাকে। এটা তো হোম অফিস একটা কনসিডারেশনে বলতেছে যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড হচ্ছে তার বাবা মার সাথে দেশে চলে যাওয়া। আবার অ্যাপিলেন্টের পক্ষে তো আরও অনেক কারণ থাকে। অ্যাপিলেন্টের এখানে বন্ধু বান্ধব হয়েছে, স্কুলে যায়, তার এডুকেশনের যে দ্য কোয়ালিটি অফ দ্য এডুকেশন, তার যদি হেলথ কোনো ইস্যু থাকে তাহলে দ্য কোয়ালিটি অফ দ্য ট্রিটমেন্ট সে ওইখানে যেটা পাবে ওইখান থেকে এখানে বেশি পাবে। তারপরে বাবা মাকে তো বললেই হবে না, কোনো রিমুভাল ডাইরেকশনস নাই, বাবা মা কবে যাবে না যাবে, তো এইভাবে বাচ্চাকে তুমি প্রিকারিয়াস সিচুয়েশনে রাখা কি বেস্ট ইন্টারেস্ট। সো এই আর্গুমেন্টগুলো যদি কোর্টে উপস্থাপন করা যায়, দিস ইজ নট ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড ইজ, এবং বাচ্চার এই বাবা মা যদি না থাকে তাহলে মানে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড যতক্ষণ পর্যন্ত বাবা মাকে খুঁজে পাওয়া যায় না ততক্ষণ পর্যন্ত বাচ্চাকে এখানে স্ট্যাটাস দেওয়া উচিত। দিস ইজ ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড। সো এই আর্গুমেন্টগুলো যদি তুলে ধরা হয় তাহলে দেখা যায় ম্যাক্সিমাম জাজরা কিন্তু অ্যাকসেপ্ট করে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা দেখলাম যে আরেকটা একটু বলে ফেলি একটু, আর এই গ্রাউন্ডে যারা ভিসা পাবেন বাচ্চা এবং মা বাবারা সবাই 2.5 বছর এই ভিসা পাবেন এবং 10 ইয়ার্স পরে ইনডেফিনিট লিভ টু রিমেন। অবশ্য প্রাইভেট লাইফে আরেকটা আসছে যে একটা বাচ্চা 5 বছর থাকার পরে 5 ইয়ার্স লিভ টু রিমেন থাকার পরে বাচ্চা নিজের গ্রাউন্ডে সে ইনডেফিনিট করতে পারবে, বাট সেটা অন্য জিনিস। আচ্ছা, এই যে বললেন যে লিমিটেড লিভ টু রিমেন পাবে 2.5 বছরের জন্য ইনিশিয়ালি, তারপর এটা যে 10 ইয়ার্স পর্যন্ত এটাকে দীর্ঘায়িত করা, সেই রুটটা মানে তখন তাকে আবার কি প্রুফ করতে হয়? প্রত্যেকবার নিউ অ্যাপ্লিকেশনের সময় তেমন কোনো কিছু প্রুফ করা লাগে না, সে তো অলরেডি একটাই প্রুফ করা লাগে যে সেই দেশে আছে। 2.5 ইয়ার্স যেটা দেওয়া হয়েছে, এই 2.5 ইয়ার্সের মধ্যে সে এমন কোনো রিলেশনশিপ সে অন্য দেশের সাথে করে নাই, তার রিলেশনশিপ এই দেশের সাথেই আছে, সে ইন্টিগ্রেটেড এই দেশে হয়েছে, তার এডুকেশন এই দেশে হচ্ছে, তার কানেকশন এই দেশে, তার রিলেশনশিপ এই দেশে, অ্যাজ লং এজ ই কন্টিনিউ টু ডু দ্যাট, আর তেমন কিছু করা লাগে না। তাহলে দেখা যাচ্ছে যে এই বাচ্চার বাবা মাকে কখনো ইনকাম কোনো থ্রেশহোল্ড দেখাতে হয় না, এই বাচ্চার বাবা মাকে দেখাতে হয় না যে তাদের সাথে কোনো রিলেশনশিপের কোনো প্রবলেম হচ্ছে, মানে রুলসটা অনেক বেশি রিল্যাক্স মনে হচ্ছে। বাচ্চাদের বাবাদেরকে আসলে যে রুলসে দেয় আর কি একসাথে যখন দেয় তখন ওই রুলসটা আসলে প্যারেন্ট অফ এ চাইল্ড হিসেবে দেয়। কারণ প্যারেন্ট অফ এ চাইল্ডের একটা মানে গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডটা এটা অনেক সময় প্রাইভেট লাইফেও দিয়ে দেয়, হিউম্যান রাইটসের গ্রাউন্ডেও দিয়ে দেয়, যে ইউ হ্যাভ এ চাইল্ড হু হ্যাজ বিন লিভিং ইন দিস কান্ট্রি ফর 7 ইয়ার্স, দ্য চাইল্ড ইজ আন্ডার 18। সো যার কারণে বাচ্চাকে ওই বাবা মাদেরকে ওই গ্রাউন্ডেই দিয়ে দিতে পারে। তাহলে সেই সমস্ত প্যারেন্টস আসলে একটু প্রিভিলেজ, যদি তাদের বাচ্চারা 7 বছর ধরে যারা এখানে আছেন এবং ওই গ্রাউন্ডে যদি পান, কারণ ওখানে তাদেরকে অন্যান্য কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় না, শুধুমাত্র একটি গ্রাউন্ডে ওনারা এখানে থেকে যেতে পারেন, যেটা অনেকের কাছে অনেক বড় একটা ড্রিম আসলে। অবশ্যই। এরপরে যদি আসি সাইফুদ্দিন ভাইয়া, যে বাচ্চা থাকলো এখানে 10 ইয়ার্সের রুটেও সে হলো, আপনি মাঝখানে বলছিলেন যে আরেকটা রুলস আছে যে বাচ্চা যখন 5 বছর পরে সে রুটটা চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, সে বাচ্চা নিজে ইনডেফিনিট লিভ টু রিমেনের জন্য এলিজিবল হবে। আচ্ছা, তা ধরে নিলাম যে অনেকে আবার এই ক্ষেত্রে আরেকটা মানে টুইস্ট আছে। ধরেন একটা বাচ্চা সে এই দেশে জন্ম হইল, 7 বছর পরে
সে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাইল। তো আর এরপরে এটার পরে আরও 2.5 বছর, মানে লিভ টু রিমেইন 2.5 বছরের, তারপরে আরও 2.5 বছর, টোটাল 5 ইয়ার্স। বাট বাই দ্য টাইম সে কিন্তু 10 ইয়ার্স হয়ে যাচ্ছে, 12 ইয়ার্স হয়ে যাচ্ছে। হ্যাঁ 12 ইয়ার্স হয়ে যাচ্ছে। বাট এই দেশে একটা তো আইন আছে, মানে এই আইনটা মানে ন্যাশনালিটি অ্যাক্টের আইন, যে একটা বাচ্চা যদি এদেশে জন্ম হয় তাহলে 10 ইয়ার্স পরে সে সরাসরি দেখেন অ্যাপ্লিকেশন টু রেজিস্টার অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন। সো ফর্ম টি দিয়ে অ্যাপ্লিকেশন করা যায়, যেটাকে বাচ্চা প্রমাণ করতে হবে সে জন্ম হয়েছে এখানে এবং জন্মের পর থেকে। সো ইনডেফিনিটের আগেই কিন্তু সেই চলে আসছে। উই হ্যাভ এ কলার ভাই আসলে। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন, শুনতে পাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি বলুন ভাইয়া। জি জি স্যার, আমার একটা প্রশ্ন হলো, আমি স্পেন থেকে আসছি, আমার ফ্যামিলি শো 2020 আগে, ব্রেক্সিটের আগে। তখন আমার ইন্ডিভিজুয়াল লিভ আছে, আমার ওয়াইফের ইন্ডিভিজুয়াল লিভ আছে, বাচ্চা তোর আছে। এর মধ্যে আমার সাথে আমার নাতি আইছে, নাতিরও ইন্ডিভিজুয়াল লিভ আছে। তবে আমার বাইরে ওর 5 বছর হয় নাই, 3 বছর হয়েছে, কিন্তু তারে ইন্ডিভিজুয়াল দিচ্ছে আমার বাইরে। 5 বছর প্রি সেটেলমেন্ট দিচ্ছে। এখন পরে আমার মেয়ে আসছে, মেয়েরও প্রি সেটেলমেন্ট দিচ্ছে, 5 বছর পাইছে। মেয়ের সাথে বাচ্চা একটা, এইটাও। এখন মেয়ের স্বামী আইছে, স্প্যানিশ পাসপোর্ট পাইয়া স্বামী আইছে। এখন স্বামীরে রাখতাম চাই দিয়েছি, তার ফ্যামিলি থাকবো, আমার সাথে থাকবো, উনি আমার ডিপেন্ডে। এইটা কিরকম কি রাখা যায়, এটা আমি জানলাম। আপনারা সবাই ইউরোপিয়ান পাসপোর্ট। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের আনসার দেবেন। প্রশ্নটা যতটুকু আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে ওনার মেয়ের স্বামী উনি এই দেশে আসছে। সো যারা ইউরোপিয়ান নাগরিক তাদের ম্যারেজ যদি 2020 ডিসেম্বরের আগে হয়ে থাকে তাহলে তারা ইউরোপিয়ান আইনেই ওনার ওয়াইফের ডিপেন্ডেন্ট হিসাবে অথবা স্পাউস হিসাবে উনি আসতে পারবেন। কিন্তু ওনার কথায় যতটুকু বোঝা গেল যে এই ভদ্রলোক উনি আসছেন পরে। আমি জানি না রিলেশনশিপ, আমি আসলে একটা প্রশ্ন করা দরকার ছিল যে বিয়েটা কবে হয়েছে। বিয়েটা যদি পরে হয়ে থাকে 2020 ডিসেম্বরের 31 ডিসেম্বরের পরে যদি ওনার মেয়ের সাথে ওনার মেয়ের জামাইয়ের বিয়ে হয়ে থাকে তাহলে উনি যদি এদেশে লিগ্যাল হইতে হয় অথবা আসতে হয় অথবা এদেশে উনি যদি থাকতে হয় তাহলে উনি এই ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ড, যেটা অ্যাপেন্ডিক্স FM এর থ্রেশহোল্ড, একজন নর্মাল ব্রিটিশ সিটিজেন, একজন নর্মাল ইনডেফিনিট লিভ টু রিমেইন হোল্ডার ওনার হাজব্যান্ডকে বা ওয়াইফকে যে ক্যাটাগরি যে রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করে আনতে পারবেন, সেটেল করতে পারবেন। ঠিক 29,000 ইনকাম লাগবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাগবে, অ্যাকোমোডেশন লাগবে, আর ইমিগ্রেশন তো লাগবেই। কারণ উনি কোন ভিসায় আসছেন আমি আসলে বুঝতে পারি নাই। আর উনি যদি ওনাদের বিয়েটা যদি 2020 ডিসেম্বরের আগে হয় তাহলে উনি স্ট্রেট ফরওয়ার্ড ওই ভদ্র মহিলার স্পাউস হিসাবে অ্যাপ্লিকেশন করে প্রিসেটেল স্ট্যাটাস নিতে পারেন। দর্শক আপনারা শুনলেন বলছেন যে বিয়েটা কখন হয়েছিল উনি আপনি বলেননি বা আমরা আপনাকে এই প্রশ্নটা করার সুযোগ পাইনি। তাহলে আপনি আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকুন, দুইটাই তো আনসার দিয়েছে। আনসারই দেওয়া আছে। যদি বিয়েটা 2020 আগে হয়ে থাকে বা পরে হয়ে থাকে তাহলে কনসিকুয়েন্সটা কি বা কীভাবে উনি পাবেন সেটি উনি বলেছেন। আপনি যদি কোনো কারণে মিস করে থাকেন আমাদের এই শোটি আবার রিপ্লে করা, আমাদের এই শোটি। আচ্ছা, ওই কলার আবার এসেছেন। আচ্ছা, জি 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 কলার বলতে থাকুন। হ্যালো স্যার। যে খোকা চাই আমার এই মেয়ের বিয়ে হয়েছে ব্রেক্সিট হওয়ার আগে 10 বছর হয়ে গেছে। আপনার মেয়ের জামাই কিলা নাইছেন? ও তো ইউরোপিয়ান পাসপোর্ট আইছে, ভিসা লাগাই যা তাই নর কি মেয়ের জামাইয়ের ইউরোপিয়ান পাসপোর্ট নেই, মেয়ের জামাইয়ের কথা কইয়া জয় ইউরোপিয়ান পাসপোর্ট। আপনার প্রশ্ন কি তাতে ইউরোপিয়ান পাসপোর্ট যদি হইয়া থাকে তাহলে তো আপনার মেয়ের আপনার ডিপেন্ডেন্ট হিসাবে আইসুনি তাই।
স্প্যানিশ পাসপোর্ট। স্প্যানিশ পাসপোর্ট কার ডিপেন্ডেন্ট হয়ে আইছেন? আপনার ডিপেন্ডেন্ট না আপনার মেয়ের ডিপেন্ডেন্ট হয়ে আইছেন? তাই মেয়ে তো আমার ডিপেন্ডেন্ট, যা কিন্তু আমার মেয়ের যে না ইউরোপিয়ান পাসপোর্ট ডিপেন্ডেন্ট লাগে না, তাই ভিজিট ভিসা লাগাই যাইছে। ভিজিট ভিসা আইছেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতাম পারছি। বিয়া কবে হইছে? বিয়া হয়েছে আইতে 10 বছর আগে। ওকে, তো তাই তো অ্যাপ্লিকেশন করতে পারবা, ইয়ার প্রিসেটেল স্ট্যাটাসের অ্যাপ্লিকেশন করতে পারবা, যেহেতু তাইনোর ওয়াইফ বিদেশ প্রিসেটেল স্ট্যাটাস আছে, প্লাস তাইনোর ইউরোপিয়ান সিটিজেনশিপ আছে। ঠিক আছে, I think he understood. Thank you. আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। অনেকেই প্রশ্ন করেন, আমরা যে 7 ইয়ারের রুটটা বললাম, যে যখন অ্যাপ্লিকেশনটা করা হয় ওনারা অলরেডি মনে করেন ওভারস্টেয়ার ছিল প্যারেন্টস দুজনেই, তখন অ্যাপ্লিকেশন চলাকালীন অবস্থায় ওনারা কি কাজ করতে পারবেন কিনা? না, এটা তো একটা যে কোনো অ্যাপ্লিকেশনই এই দেশে ইমিগ্রেশন রুলস অনুযায়ী, সেটা হচ্ছে 1971 ইমিগ্রেশন অ্যাক্ট সেকশন 3C অফ দ্য ইমিগ্রেশন অ্যাক্ট বলতেছে যে একটা অ্যাপ্লিকেশন করার সময় যদি ওনার ভিসা থাকে অথবা রাইটস অফ ওয়ার্ক থাকে অথবা যে কন্ডিশনই থাকে, ওই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত না এই অ্যাপ্লিকেশনটা ডিসিশন না হবে ওই কন্ডিশনটা বলবৎ থাকবে। তার মানে কি? তার মানে ওনার কাজ যদি না থাকে তাহলে ওই কাজ না থাকার কন্ডিশনটা বলবৎ থাকবে যতক্ষণ পর্যন্ত ওনার ভিসা গ্রান্ট হয় নাই। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে যে ওনার প্রথমে কাজের রাইট ছিল, ওনার ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে, না সেটাই at the time of the application, at the time of the application, the moment, the second you make the application, ওই দিনে যদি ওনার কাজের পারমিশন থাকে তাহলে ওটা কন্টিনিউ হবে। ওই দিনে যদি কাজের পারমিশন না থাকে তাহলে এটা কন্টিনিউ হবে না, কারণ কন্টিনিউ ওই কাজের না থাকাটাই কন্টিনিউ হবে। সেকশন ইসি এর কথা বলছি, সেকশন 3C। আচ্ছা ঠিক আছে। তা আরেকজনের একটা কোশ্চেন ছিল যে তার ইমিগ্রেশনে দুই প্যারেন্টসের মধ্যে একজন বাংলাদেশে রয়ে গেছেন, একজন এখানে আছেন। যিনি এখানে আছেন তিনি অ্যাপ্লাই করলেন, তিনি 7 বছরের রুলে উনি পেলেন, তাহলে যে বাংলাদেশে থাকা যে স্পাউস ওনার কি অবস্থা হবে? উনি কি তাহলে সরাসরি আসতে পারবেন? বাংলাদেশে যে থাকার যে স্পাউস, ওই স্পাউসের জন্য উনি তো স্পাউস ভিসায় আসতে পারবেন না। উনি যে 7 বছরের যে রুলটা, 7 বছর এই রুলে আসলে ওই মানে আদার প্যারেন্ট আসার কোনো সুযোগ নেই। আরেকটা আছে, একটা সুযোগ আছে, আমি বলি হাইপোথেটিক্যালি বলতেছি আর কি, হাইপোথেটিক্যালি। আমাদের একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, তাহলে আমরা ব্রেকের পরে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা আলোচনায় ছিলাম, আমরা ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরছি। ডোন্ট গো এনিওয়্যার।